শতকরা চিহ্ন আমাদের এরকম আমরা জানি। নেক্সট, শতকরা বলতে কি বোঝায়? শতকরা বলতে যে একটি নির্দিষ্ট সংখ্যা, একটি নির্দিষ্ট শতাংশ, একটি নির্দিষ্ট শতাংশ বলতে, শতাংশ মানে এখানে শতকরা বিষয় থেকে শতাংশ আসছে, একটি নির্দিষ্ট শতাংশ বলতে আমরা বোঝাই কি বোঝায়? সেই শততম অংশ, সেই শততম, শতাংশ মানে শতকের বিষয়টা আসবে, তাহলে একটি নির্দিষ্ট শতাংশ বলতে আমরা বোঝাই সেই শততম অংশ। ঠিক আছে, যদি ইংরেজিতে এটাকে লেখা হয় তাহলে কীভাবে বলবো? তাহলে আরেকটু আমি এখানে লিখে নিই, সেই শততম অংশ। সুতরাং আমাদের বাংলা এবং ইংরেজি ভার্সনের বিষয়গুলো জানতে হবে। ঠিক আছে, সেই শততম অংশ। সুতরাং এক্স শতাংশ সমান আমরা কী লিখি? এক্সের শততম অংশ মানে এক্স বাই 100। ঠিক আছে, তাহলে এক্স শতাংশ মানে এক্স বাই 100, শততম অংশ হচ্ছে এক্সের শততম অংশ। মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স পার্সেন্টেজ, এক্স শতাংশ মানে এক্স পার্সেন্টেজ সমান এক্স বাই 100। বুঝে গেল? দুটো একই বিষয়। এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে। তাহলে শতাংশ থেকে এটা কিসে পরিণত হলো? ভগ্নাংশে। তাহলে শতাংশকে আমরা ভগ্নাংশে পরিণত করতে গেলে কী করবো? 100 দিয়ে ভাগ করে দেবো। তাহলে ইংলিশে আমরা এটাকে কীভাবে মানে বলবো? ভাষাটা বলছে বাই এ সার্টেন পার্সেন্ট, বাই এ সার্টেন পার্সেন্ট, বাই এ সার্টেন পার্সেন্ট, মানে সার্টেন পার্সেন্ট বলতে শতাংশ এরকম বোঝাতে চাইছে, শতকরা। বাই এ সার্টেন পার্সেন্ট উই মিন, না আমরা বুঝি, কি বুঝি? দ্যাট, যে, উই মিন দ্যাট, আমরা বুঝি যে মেনি হান্ড্রেড hundreds thus x% means অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের ইংলিশ টার্মগুলো জেনে যেতে হবে। x% মিনস x hundreds, দ্যাট ইজ, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? রিটেন অ্যাজ x%। ঠিক আছে, তাহলে টু এক্সপ্রেস x% অ্যাজ এ ফ্র্যাকশন, আমরা পার্সেন্টেজকে ফ্র্যাকশন মানে ভগ্নাংশে লিখতে পারি। উই হ্যাভ, আমরা জানি, এই যে আগে লিখেছি x% ইকুয়াল টু এক্স বাই। ঠিক আছে, তার মানে শতাংশ বলতে 100 দ্বারা ভাগ। ঠিক আছে, এবার যদি আমি এখানে y% বলি তাহলে y বাই 100, আমি যদি a বলি a% মানে a বাই 100। ঠিক আছে, তারপরে শতকরা মানে হচ্ছে 100 দ্বারা ভাগ। ঠিক আছে, বা এক্সের 100 ভাগের মানে 1 ভাগ, এরকম বিষয়টা মানে এক্স একটা সংখ্যা, তার 100 ভাগ করা হচ্ছে না, তাহলে 100 ভাগের এক্সের 100 ভাগের 1 ভাগ, এরকম বোঝাচ্ছি। তাহলে এক্স শতাংশ মানে এইভাবে বোঝায়, এবং এটাকে ভগ্নাংশে প্রকাশ করলে এক্স বাই 100 এই আকারে আমাদের লিখতে হচ্ছে, কারণ এক্স বাই 100 এটা একটা ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশন। ঠিক আছে, ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। বেশ, নেক্সট, তাহলে আমরা এখান থেকে আরেকটু বলি, সংখ্যা দিয়ে যদি লিখি, যদি আমি 10% বলি তাহলে কী হবে? এই যে 10-এর কাজ করছে কি এক্স, তাহলে 10 বাই, এই যে এখানে 10 বসাচ্ছি, তাহলে এখানে 10 বাই 100, একটা করে শূন্য ক্যান্সেল, তাহলে 1/10। তাহলে ভগ্নাংশটা কত হলো? 10% মানে 1/10। এখানে কিছু একক লেখার দরকার নেই।
এবার এখানে আমরা যাই পাল্টে দিই 100% যদি বলি, তাহলে 100% মানে কত হবে? 100% মানে এটা বুঝতে হবে যে 100% বিষয়টা কী। তাহলে এখানে এইভাবেই ফর্মুলায় বসাবো, তাহলে 100/100, তাহলে 100% মানে হচ্ছে 1 অংশ। ঠিক আছে, এগুলো অংশ লেখা যাবে। তাহলে 100% কোনো একটা বস্তু বা কোনো একটা জায়গা যাই বলি, এটা হয়তো একটা রুটি, তাই তো? এই রুটিটার সম্পূর্ণ অংশ মানে 100% বোঝায়, তাই তো? রুটিটার সম্পূর্ণ মানে 100%, আর এটাকে অংশে প্রকাশ করলে কত? 1 অংশ হচ্ছে না? আমরা এরকম অঙ্ক করেছি আগে, যে কোনো একটা বস্তু বা চিত্রের 100% মানে সমস্ত অংশটাকে বোঝায়। আর অর্ধেকটা যদি বলতাম তাহলে দেখো 50% হচ্ছে। 50% মানে কত? এটা বুঝতে হবে। 50% মানে হচ্ছে কোনো একটা বস্তুর 50% মানে হচ্ছে 50, সাপোজ আমি এক্স নিলাম, এক্সের 50%, তাহলে এক্স ইন্টু 50/100, 5 2 10, তাহলে x/2, তার মানেই হচ্ছে 50% হচ্ছে তাহলে 50/100, তাহলে হাফ অংশ। বুঝে গেল? এটা x/2 অংশ। এই হচ্ছে পার্সেন্টেজের বিষয়। তাহলে এটা আশা করি আমাদের সবার বোঝা হয়েছে। এটা নিয়ে যদি আমি এটা তোমাদের জন্য দিলাম যে 15% সমান কত বার করবে। 2 নম্বর 25% সমান কত অংশ। এগুলো তোমরা বাড়িতে করবে। নেক্সট, না পারলে কমেন্টে জানাবো। এবার এটা আমরা কি করলাম, যে শতকরা থেকে ভগ্নাংশ, এটা আমি 1 নম্বর, এটা শতকরা থেকে ভগ্নাংশে পরিণত হবে, এটা অংশ আছে। ঠিক আছে, এটা অংশ। নেক্সট, এবার আমরা ভগ্নাংশ থেকে শতকরায় কীভাবে যাব। 2 নম্বর, যে আমাকে বলল যে a/b কে শতকরা বা শতকরায় প্রকাশ করো। ঠিক আছে, শতকরায় প্রকাশ করো। কীভাবে করব? যাই বলুক, এরকম যদি কোনো ভগ্নাংশ দেয়, সমাধান বা সূত্র এটাকে বলতে পারি। তাহলে a/b এটাকে ভগ্নাংশে করতে গেলে আমাদের a/b-কে 1 দিয়ে গুণ করলে a/b থাকবে, তাই না? তাহলে আমরা a/b ইন্টু 1 লিখতে পারি, ইন্টু 1। এবার দেখো a/b ইন্টু 1-এর জায়গায় কী লিখতে পারি আমরা? 1-এর জায়গায় একটু আগেই বললাম যে 1 অংশ মানে হচ্ছে 100%, তাই না? এই যে 1 অংশ, এটা আমরা কী পেলাম? 100% পেলাম না? আগেই পেয়েছি, কারণ দেখো 100% সমান 1 অংশ হচ্ছে, কারণ 100/100 হয়ে যাচ্ছে। তাহলে 100-কে 100 দিয়ে ভাগ করলে কত? 1 হচ্ছে না? তার মানে 1 অংশ সমান 100% বা 100% সমান 1 অংশ। এই জায়গায় আমরা 100% লিখে দেবো, হয়ে গেল। এইবার এটাকে আমরা এটা ব্র্যাকেট দিয়ে দেবো, হয়ে গেল অ্যান্সার। এবার আমি একটা এক্সাম্পল করাই, একটা উদাহরণ করাই, যে আমাকে বললো 4/5, এটা তো একটা ভগ্নাংশ, এটা সমান কত পার্সেন্টেজ বা শতকরা কত। ঠিক আছে, 4/5-কে শতকরায় প্রকাশ করো, এইভাবে কোশ্চেনটা দেওয়া আছে। তাহলে এইভাবেই আমরা করবো। তাহলে এর জায়গায় কাজ করছে কত? 4, বি এর জায়গায় 5, তাহলে 4/5 এটাকে দেখো আমরা লিখবো ইন্টু 1, মানে একই বিষয় হবে। তাহলে 4/5 ইন্টু 100, 5 20 100, তাহলে 4 20 80, তাহলে 80। যখনই 100 লাগিয়ে দেবো তাহলে এখানে আমাদের শতকরাটা চিহ্নটা বসিয়ে দিতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্সার, তাহলে 80%। কীভাবে আসছে আমরা বুঝতে পারলাম। নেক্সট, তার মানে আলটিমেট কি, ভগ্নাংশ থেকে শতকরায় গেলে 100 দিয়ে গুণ করবো, যে শতকরার চিহ্নটা বসিয়ে দেবো, আর কিছু করা দরকার। তোমাদের বাড়ির জন্য আমি কাজ দিচ্ছি। 2 পূর্ণ 1/4, এটা একটা মিশ্র ভগ্নাংশ, তাই তো? এই যে 2 পূর্ণ 1/4 এই হিসাবে আছে, বা এখানে 3/4 থাকতে পারতো। যদি এইভাবে সংখ্যা থাকে সেগুলোকে মিশ্র ভগ্নাংশ বলে। এই ভগ্নাংশের আবার 3টে ভাগ আছে, প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র। আমি এই জায়গাটাকে বলে যাই, যেহেতু প্রসঙ্গটা উঠলো। দেখো ভগ্নাংশের আমাদের 3টে পার্ট। এই জায়গাটা ইম্পর্টেন্ট, সেই জন্য আমি এটাকে ধরলাম।
এগুলো নিচু ক্লাসে আছে যদিও, ক্লাস 5-6-এ, তবু আমি একবার বলে যাচ্ছি। দেখো ফার্স্টে হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে। আমি যদি এটাকে 3টে ভাগে আমরা ভাগ করি সাধারণত, কি প্রকৃত প্রকৃত ভগ্নাংশ, তারপরে আসছি অপ্রকৃত, কোনো কিছু অসম্পূর্ণ থাকলে হবে না, অপ্রকৃত ভগ্নাংশ, লাস্টে থাকছে মিশ্র ভগ্নাংশ। যেমন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ শিখেছি, যেমন 1/2, 1/2, তাহলে কত হয়? এটা দুটো ভগ্নাংশ হচ্ছে 1-2, 1-2, তাহলে কত হলো 1। এবার দেখো এরা কী ধরনের ভগ্নাংশ, আমি লিখলাম 1/3 বা 2/3, 4/5, এগুলো সব হচ্ছে ভগ্নাংশ। তাহলে এরা কী ধরনের ভগ্নাংশ? এরা হচ্ছে সব প্রকৃত ভগ্নাংশ। কারণ প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে একটা ভগ্নাংশের কী থাকে, এইভাবে লিখি, একটা ভগ্নাংশ আমরা কীভাবে লিখি, একটা উপরে থাকে যেটা লব আর নিচেই থাকে কি হর, তাই তো? যেমন এখানে দেখো এই এক্সাম্পলগুলো, প্রথম ভগ্নাংশ 1 আছে, নিচে 3 আছে, তাহলে লব হচ্ছে 1, হর হচ্ছে 3। সিমিলারলি এখানে দেখো 2, নিচে 3, লব ছোটো হর বড়, লব ছোটো হর বড়, প্রত্যেকটা দেখো লব ছোটো হর বড়। যদি লব ছোট হয়ে যায় হরের থেকে, তাহলে লব লেস দ্যান হর, মানে হরটা বড়, তখন তো আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। আর দেখো এই লবকে যদি আমরা হর দিয়ে ভাগ করি, যদি লবটা সবসময় ছোটো হয়ে যায়, যেমন 1/3 বা 1/2, এগুলো সব প্রকৃত ভগ্নাংশ, লব ছোটো হর বড়, এরা সবসময় 1 থেকে ছোটো হবে। কী বললাম? যে প্রকৃত ভগ্নাংশ লব বাই হর কি সবসময় 1 থেকে ছোট, মানে এখানে দুদিকে হর দিয়ে ভাগ করো, দেখো এরকম আসবে। তার মানে প্রকৃত ভগ্নাংশ মানে কি 1 থেকে ছোট, এটা মনে রাখতে হবে। বেশ, অপ্রকৃত ভগ্নাংশ ঠিক তার উল্টোটা। যেমন আমি যদি এটাকে 3/1 লিখি, ঠিক আছে, বা 3/2 লিখি, এটা 5/4 লিখি, সব দেখো লব বড় হচ্ছে, হর ছোট হচ্ছে, ঠিক আছে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব বড়, হর ছোট। তার মানে এটা উল্টো কেসটা ঘটবে। তাহলে লব যদি বড় হয়, তার মানে লব বাই হর এটা সবসময় কি 1 থেকে বড় হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কি সবসময় 1 থেকে বড়, আর প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 1 থেকে ছোট। নেক্সট, এবার আসবো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশগুলো একটা পূর্ণ সংখ্যার সঙ্গে একটা সংখ্যা লেগে থাকে এরকম। দেখো একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ, সেটা কি হবে? এটা আলটিমেট দেখো 2/2 আর 1/3, 3/2, তাহলে এটাকে এইভাবে লেখা যায়। আবার 1/1/2, এই তিনটে বিষয় কিন্তু একই, 1/1/2, 1+1/2, এগুলো সব একই বিষয় বোঝাচ্ছে। তখন এইটা তাহলে কী ধরনের ভগ্নাংশ? 3/2, লব বড় হর ছোটো, তাহলে প্রকৃত ভগ্নাংশ। তার মানে প্রকৃত ভগ্নাংশগুলি আলটিমেট মিশ্র ভগ্নাংশ, কিন্তু লেখার স্টাইলটা আলাদা হবে, লেখার ধরনটা আলাদা। যেমন 1/1/2, এই ক্ষেত্রেও দেখো লব বড়, হর ছোট, তার মানে ভগ্নাংশ কি 1 থেকে বড়, বুঝা গেল? তাহলে মিশ্র ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ একই বিষয়, শুধু লেখার ধরনটা আলাদা, বুঝা গেল? তাহলে এই দুটো কিন্তু এদের সঙ্গে কানেক্টেড। বেশ, তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে যেতে পারি, যেমন 1/1/2, এভাবে এগুলো আমরা কি মুখে মুখে হিসাব করি, 2/2 আর এই একটা ওপরটা যোগ হয়। তাহলে কীভাবে হচ্ছে সেটা? এই পূর্ণ সংখ্যাটাকে সামনে লিখবে আর ভগ্নাংশটাকে যোগ আকার দিয়ে পাশে লিখে দিয়ে যেমন করে লসাগু 2 হবে, 2/2 + 1, 3/2, বুঝে গেল? তার মানে অপ্রকৃত ভগ্নাংশগুলোই আমাদের মিশ্র ভগ্নাংশ। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল, আমি বললাম। বেশ, এবার আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে শতকরায় প্রকাশ করব। তাহলে কী লিখব? 2 যোগ 1/4। আচ্ছা, তাহলে 2 + 1/4, তাহলে এখানে ইন্টু 1 লিখতে পারি, কোনো সমস্যা নেই। বা এতক্ষণ তো 1 বোঝানো হলো, ডাইরেক্ট 100 লিখে দিতে পারি, ডাইরেক্ট 100 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শতকরা ছিল। এবার 100টা এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে। এটাকে কিন্তু এই মেথডে করবে, এই গুণ করে ইয়ে করে ওইসব অনেক ঝামেলা হবে। এই 4 × 8 9/4 লিখে গুণ করার প্রয়োজন নেই। তাহলে 2 এর সঙ্গে যখন 100 গুণ হবে তাহলে 200, 1/4 সঙ্গে যখন 100 গুণ হবে তাহলে 1/4 × 100। এবার দেখো এটা ক্যান্সেল হয়ে যাবে কাটাকুটি করলে, 4 25 100, 200 + 25, তাহলে আলটিমেট কত হচ্ছে? 225% হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আমাদের শতকরাটা শিখতে হবে। তাহলে এটা আমরা শিখতে পারলাম। তোমাদের জন্য কাজ দেওয়া থাকছে 5×3=5, এটাকে শতকরায় প্রকাশ করব। নেক্সট, এইবার আমরা এই চ্যাপ্টারের যেগুলো ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই ফর্মুলাগুলো শিখব।
এবং কোশ্চেন কীভাবে সলিউশন করতে হয় সেগুলো জানবো। আমি বেসিক টোটাল বিষয়টা আলোচনা করলাম। এবার আমাদের ক্লাস 10 লেভেলের যে সিলেবাস সেইটাকে ফলো করে আমাদের কোশ্চেনগুলো অ্যান্সার করা শিখতে হবে। তো রুলসগুলো আমি ফার্স্টে লিখব, রুলসগুলো আমাদের জানতে হবে, তারপরে কোশ্চেন সলিউশন হবে। এই রুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের এগুলো লাগবে। যে যে মানে যে কোনো মানে চাকরির পরীক্ষা। নাম্বার 1, but if the price of a commodity, আমি বাংলাগুলো বলে যাবো, ঠিক আছে? ইফ দ্য প্রাইস, ইংরাজি মাধ্যমে বাংলাটাকে বলে দেওয়া হবে যাতে করে ইংলিশ ভার্সনের যে সমস্ত এক্সামগুলো আছে সেগুলোতে আমাদের যেন সমস্যা না হয়। ইফ দ্য প্রাইস অফ এ কমোডিটি, যাদের ইংলিশের দরকার নেই তারা বাংলাটাই মনে রাখবে, অসুবিধা কিছু নেই। ইনক্রিজেস বাই আর স্মলার, মানে এখানে বোঝাতে চাইছে যে কোনো একটি মার্কেটে, আমাদের বাজারে দেখা যায় যে কোনো একটি দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে, ঠিক আছে? কোনো একটি দ্রব্যর মূল্য বৃদ্ধি হয়েছে, সেটা কত? R%। তাহলে তুমি সংসারে খরচ বাঁচানোর জন্য কি করবে? তাহলে যদি একটা মার্কেটে দেখা যায় বাজারে একটা দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, তো তোমার সংসারে তুমি তো খরচটা বাঁচানোর জন্য কি করবে সেটাই বলে। দেন দ্য রিডাকশান, তাহলে তোমাকে খরচ কমাতে হবে দ্রব্যমূল্য যদি বৃদ্ধি হয়। দেন দ্য ইনক্রিজ মানে বৃদ্ধি, দেন দ্য রিডাকশান মানে কমানো। ইন কনজিউমশন, ইন কনজিউমশন কি রিডাকশন করতে হচ্ছে আমাদের? খরচ বৃদ্ধির সাথে সাথে কি, যখন একটা মূল্যর দাম 10% বৃদ্ধি পেলো, তাহলে আমাদের কী করতে হবে? পরিমাণে আমাদের কম মাল নিতে হবে, তবেই আমার খরচটা ঠিক থাকবে। তার মানে আলটিমেট আমরা খরচ কমাচ্ছি। দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে আমাদের খরচ না কমালে অ্যাডজাস্টমেন্ট করা যাবে না, তাই তো? তাহলে খরচ বৃদ্ধির ফলে তাহলে রিডাকশান করতে হচ্ছে কনজিউমশান, সো অ্যাজ নট টু so as not to increase the expenditure, is এটা কি হবে? মানে খরচ যেহেতু, মানে দ্রব্যমূল্য যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে আমাদের পরিমাণে কি, যে মানে আমাদের রিডাকশন করতে হবে ইন কনজিউমশন সো অ্যাজ নট টু ইনক্রিজ দ্য এক্সপেন্ডিচার, মানে আমাদের যাতে করে ওই মানে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলেও আমাদের যেন খরচটা ব্যালেন্স করে চলা যায়, সেই জন্য আমাদের পরিমাণে মাল কম কিনতে হবে। কতটা পরিমাণে মাল কম কিনতে হবে সেটাই এখানে সূত্রটা বলা হচ্ছে। তাহলে দেখো, এটা শর্টকাট হিসাবেও বলতে পারো বা আমরা ডাইরেক্ট ফর্মুলা এটা অ্যাপ্লাই করেও করতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে ফার্স্টে লিখবো আর যা আছে, যত পার্সেন্টেজ দাম বেড়েছে সেটা লিখবো। নিচে কি লিখবো? একশো প্লাস আর ইন্টু 100, ঠিক আছে? দিয়ে এটা পার্সেন্টেজ দিয়ে দিই, মানে টোটালটার উপর হয়ে গেল পার্সেন্টেজ। তাহলে কোনো একটি দ্রব্যের যদি মূল্য বৃদ্ধি R% হয়, তাহলে আমাদের খরচটা একই রাখার জন্য এই পরিমাণে আমাদের মাল কম কিনতে হবে, ঠিক আছে? খরচটা এই পরিমাণে আমাদের কমাতে হবে। 2 নম্বর ফর্মুলা,
আচ্ছা, এই কেসটাকে আরেকটু বলি, একটা পার্ট আছে, যেটাকে দুটো পার্টে করে দিচ্ছি, এটা এ একটা বি। এবার বলছি ইফ দ্য প্রাইস অফ কমোডিটি ডিক্রিজ, তাহলে এখানে আচ্ছা ইনক্রিজ আর ডিক্রিজের ব্যাপারটা বলি, একসঙ্গে করে দিই। তাহলে R% ফার্স্টে ইনক্রিজ, তাহলে ইনক্রিজ হলে এখানে প্লাস আর হবে। এবার আমি এখানে নোটবুক হিসাবে লিখছি, একই লেখা, যদি R% এখানে ইফ দ্য প্রাইস অফ দ্য কমোডিটি ডিক্রিজ করে মানে কমে যাওয়া, ডিক্রিজ মানে ইনক্রিজ মানে বৃদ্ধি, ডিক্রিজ মানে হ্রাস, হ্রাস মানে কমে যাওয়া। তাহলে R% যদি হ্রাস হয় তাহলে আমরা কি বেশি একটু মাল কিনতে পারবো ওই টাকা দিই, তাই না? তাহলে বেশি মাল যদি কিনতে পারি, তাহলে দেখো নিচে এই যে এই দামটা কত 100+R, তাহলে আমাদের যখন দাম কমে যাবে, দেখবে বাজারে যখন দাম কমে যায় আমরা বেশি মাল কিনতে পারি ওই টাকা দিয়ে, তাই না? তাহলে আমরা খরচ মানে কি একটু ওই টাকা দিয়ে বেশি কি মাল পাই না, তার মানে এখানে আমাদের তখন ওই টাকাতেই যে পরিমাণ টাকা আমরা খরচ করতাম কতটা মাল পাবো সেটা হবে, সেটা হচ্ছে আমি এখানে লিখছি এই R/, এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, ইন্টু 100%, তাহলে এত পরিমাণ মাল আমরা বেশি পাবো। ঠিক আছে, যদি দাম কমে যায় বাজারে কোনো একটি দ্রব্যের দাম যদি এত পার্সেন্টেজ কমে যায় তাহলে আমরা এত পরিমাণ মাল বেশি পাবো। এবার দেখো যে এটা বেশি পাচ্ছি আর এটা কমাতে হবে, খরচটা একই রাখতে হবে, ঠিক আছে? এটা বেশি পাওয়া যাবে ওই টাকা দিয়ে, এটা বেশি এটা কম কী করে বুঝবো? দেখো কোনো একটা ভগ্নাংশ, এটাও আর এটাও 100+R, এটাও আর এটা নিচে 100-R, কোনটা বড় বলো তো? এইটা বড় না এই পার্টটা বড়? এই পার্টটা ছোটো, কারণ ভগ্নাংশে কী বলেছি যে লব যদি হর যদি বড় হয়ে যায় সেটা সবসময় কি ছোটো হবে, তবে এটা প্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? সেই জন্য এই পার্টটা সবসময় বেশি, হর থেকে কিছু কমে যাওয়া মানে হচ্ছে লবটা বা টোটাল ভগ্নাংশের মানটা বেশি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা এই জন্য মাইনাস করলে নিচে সবসময় বেশি হয়। নেক্সট 2 নম্বর রুলস, এখানে পপুলেশনের ব্যাপার, জনসংখ্যা ওর ফলাফল, ঠিক আছে? রেজাল্ট অন, এই ফর্মুলাটা হচ্ছে রেজাল্ট অন পপুলেশন। রেজাল্ট অন পপুলেশন মিন হচ্ছে জনসংখ্যার ফলাফল। দেখো আগেকার দিনের জনসংখ্যা এখনকার দিনের জনসংখ্যা কি আগেকার থেকে অনেক বেশি, বলে জনসংখ্যার এটা কি বললাম ফলাফল, রেজাল্ট অন পপুলেশনের জনসংখ্যা। এবার দেখো তোমাকে বললো বা আমরা এটা ইন জেনারেল এগুলো বাস্তব সমস্যা, তো যে একটা পপুলেশন একটা শহরে লেট ধরে নেওয়া হলো, লেট দ্য প্রেজেন্ট ভ্যালু এই লেট দ্য পপুলেশন অফ এ টাউন, লেট দ্য পপুলেশন অফ এ টাউন বি, আমি ধরলাম এক্স, একটা শহরের জনসংখ্যা ছিল এক্স, এখন নাও বর্তমানে কোনো একটি শহরের জনসংখ্যা এখন এক্স, অ্যান্ড সাপোজ it increases at the rate of y%, মানে x সংখ্যক জনসংখ্যা ছিল এবং ধরে নেওয়া হচ্ছে যে y% জনসংখ্যা বেড়েছে পার অ্যানিউম, পার অ্যানিউম মানে হচ্ছে প্রতি বছর এই পার্সেন্টেজ হিসাবে জনসংখ্যা বেড়েছে। দেন 1 নম্বর
বা এ পার্ট। দেন পপুলেশন আফটার, দেন পপুলেশন আফটার এন ইয়ার্স। ঠিক আছে, মানে এন বছর পর জনসংখ্যা কত হয়। পপুলেশনের জনসংখ্যা আফটার মানে পরে, এন বছর পরে জনসংখ্যা কত হয়। সেটা হচ্ছে আমাদের ফার্স্টে যে জনসংখ্যা ছিল কত, আমরা ধরেছি এক্স, তাই তো? এক্স হলো, দিয়ে কী করবো, 1 লিখবো, প্লাস বেড়েছে কত, ওয়াই, এই যে ওয়াই বাই 100 পাওয়ারে রেট। এটা দেখবে আমাদের ক্লাস 10-এর যে চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের এই ফর্মুলা হচ্ছে কি সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা, তাই তো? এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা। চক্রবৃদ্ধি সুদ না, এটা সমূল চক্রবৃদ্ধি। তাহলে এই চ্যাপ্টারটার মাধ্যমে আমরা ওটা জানতে পারছি। এবার সমূল চক্রবৃদ্ধি মানে কি, সমূল চক্রবৃদ্ধি সুদ একই ফর্মুলা। তার মানে চক্রবৃদ্ধি সুদ, তাই তো, প্লাস আসল, এটা মিক্স করে হয় সমূল চক্রবৃদ্ধি সুদ। বা সমূল সুদ হবে না, শুধু সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সঙ্গে আসলটা যোগ করা হয়। দেখো ওখানে লেখা আছে পিটা আসল 1+r/100। আর মানে কি সুদের হার, রেট অফ পার্সেন্টেজ। ওখানে বলা আছে দেখবে 8% চক্রবৃদ্ধির সুদ হলে 5 বছর পর কত টাকা পাওয়া যাবে। তখন এখানে এনের জায়গায় 5 লিখে দেওয়া হবে, আর এর জায়গায় হয়তো এখানে 10% বলেছে, 10 বসিয়ে দেবো। আর আসল হয়তো ছিল 10,000 টাকা। এইটা হয়ে গেল পি। সেম ফর্মুলা এই পপুলেশন ক্ষেত্রে একই ফর্মুলা অ্যাপ্লাই হয়। এই জায়গাটা বলে দিলাম, এটার জন্য আলাদা করে আর কোনো ফর্মুলা করানো হবে না। ঠিক আছে, কোশ্চেন যখন আসবে আমরা এই সমূল চক্রবৃদ্ধি আর n বছর পরের জনসংখ্যা কী হবে একই ফর্মুলা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এটাই বলে দিলাম। এখানে পি মানে হচ্ছে এক্স, ওয়াই মানে হচ্ছে আর। তাহলে এই দুটো কিন্তু সেম বিষয়। নেক্সট বি পার্ট। বি পার্ট হচ্ছে যে পপুলেশন এন ইয়ার্স এগো। এন ইয়ার্স এগো, এগো মানে হচ্ছে আগে, 10 বছর আগে, মানে এরকম পার্সেন্টেজ অনুযায়ী যদি ঘটে যে একজন এখন বর্তমান জনসংখ্যা, ওয়াই% যদি জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে ওই হিসাবে আগে কত ছিল, এন বছর আগে জনসংখ্যা কত ছিল। ঠিক আছে, এন বছর আগের জনসংখ্যা হবে কিছুই নয়, এই যে পি আছে 1+y/100, এখানে প্লাস এন ছিল, মাইনাস এন হয়ে যাবে। ঠিক আছে, আগে হলে মাইনাস আর পরে হলে প্লাস, এখানটায় মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আর এটাকে দেখো সাজিয়ে লিখলে সূচকের নিয়ম আছে যে a⁻−n, মানে আমরা কি লিখি, a⁻−n মানে 1/n, আমরা ক্লাস 9-এ পড়েছি সূচক। তাহলে এটাকে দেখো এই টোটালটাকে আমি নিচে লিখতে পারি 1+y/100 পাওয়ারে n। তাহলে এখানে এই জায়গাটা হচ্ছে এর কাজ করছে ভিতরটা, আর পাওয়ারে -n এখানেও আছে, এখানেও আছে। তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে এটাকে লিখতে পারি। নেক্সট, আচ্ছা এই বিষয়ে দেখবে আরেকটা ওখানে কোশ্চেন থাকে যে সুদে আসলে কত টাকা হতো। ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি এখানে একটা কোশ্চেন থাকবে যে 5 বছর আগে তাহলে কত টাকা হতো ছিল। 5 বছর আগে এই অনুযায়ী যদি আমাদের এই পি আসল আর পার্সেন্ট সুদের হারে n 5 বছর আগে, মানে n বছর আগে কত ছিল, তখন কী করবো, এখানে -1 ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে পপুলেশনের সঙ্গে এই ফর্মুলাটা কিন্তু কোরিলেটেড, হ্যাঁ, একই টাইপের। নেক্সট 3 নম্বর ফর্মুলা, the result on depreciation. Result on depreciation. Result on depreciation. Depreciation.
রেজাল্ট অন DPRECIA result on depreciation। 3 নম্বর হচ্ছে রেজাল্ট অন ডিপ্রিসিয়েশন। রেজাল্ট অন ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয়ের ফলাফল। অবচয়ের ফলাফল। অবচয়ের ফলাফল বিষয়টি কি বোঝাচ্ছে, যে কোনো একটি ধরো কোনো একটি যন্ত্রের মূল্য, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, লেট দ্য প্রেজেন্ট ভ্যালু, লেট দ্য প্রেজেন্ট মানে বর্তমান, লেট দ্য প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য, লেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ এ মেশিন বি এক্স। ঠিক আছে, একটা মেশিনের বর্তমান মূল্য আমি সাপোজ এক্স টাকাই ধরলাম, এটা টাকা লিখছি না, এক্স হিসাবেই ধরছি, টাকাটা তুমি লিখে নেবে। সাপোজ ইট ডেপ্রিসিয়েটস, সাপোজ ইট মানে অবচয়ের ফলে কমে গেল, অবচয় ডিপ্রিসিয়েট মূল্যটা কমে যাওয়া, মূল্য কমে যাওয়া, ইট ডেপ্রিসিয়েট। এরকম হয় না, বাজারে অনেক জিনিসের দাম কিন্তু কমে যায় সময় বাড়ার সাথে সাথে। at the rate of y% per annum। ঠিক আছে, y% হারে অবচয়ের ফলে y% দামটা কমে গেল প্রতি বছর, পার অ্যানুম আমি আগে বলেছি, প্রতি বছরে এইভাবে দামটা কমে গেল। দেন 1 নম্বর পার্ট, ভ্যালু অফ দ্য মেশিন আফটার n years। ভ্যালু অফ দ্য মেশিন আফটার n years। তাহলে n বছর পর মেশিনের দাম কত হবে? তাহলে এখানে সে একই হবে, x × 1 মাইনাস y/100 পাওয়ার n। আচ্ছা দেখো, আগের ফর্মুলার সাথে এই ফর্মুলার তফাৎ একসঙ্গে, এখানে কিন্তু প্লাস আছে, আর এখানে পরে এই সূত্রটাই, বর্তমান যে সূত্রটা আমি লেখাচ্ছি এখানে কিন্তু মাইনাস আছে, বাকি সব সেম। বি পার্ট, পপুলেশন, এই ভ্যালু অফ দ্য মেশিন n years ago। মেশিন n years ago মানে আগে, n বছর আগে মেশিনের কি মূল্য ছিল। তাহলে এখানে একই ফর্মুলা, 1 মাইনাস y/100 পাওয়ারে মাইনাস n। মাইনাস n মানে কি আমি আগে বলেছি আর বলছি না, এর ভিতরে ক্যালকুলেশন করে তোমরা এটা করে নেবে। লাস্ট ফর্মুলা কি বলছি, ইফ ক্যাপিটাল এ একটা সংখ্যা ইজ x%, ঠিক আছে, মোর দ্যান বি, মানে এ বলছে বি এর থেকে x% বেশি, সেটা নাম্বারে হতে পারে, সংখ্যায় হতে পারে, পরিমাণে হতে পারে, যা কিছুভাবেই হোক না, এ সবসময় বি এর থেকে x% বেশি আছে। ধরো তুমি কারোর থেকে 10% নাম্বার বেশি আছে, 10%, সে হয়তো 50 পেয়েছে, তুমি 40 পেয়েছে, বিষয়টি এরকম নয়, পার্সেন্টেজে তুমি তার থেকে 10% এগিয়ে আছে, তাহলে সে তোমার থেকে কত পার্সেন্টে পিছিয়ে আছে সেটা আমাদের জানতে হবে। তাহলে যদি ইফ এ ইজ x% মোর দ্যান বি, ঠিক আছে,
মানে এ বি এর থেকে X% বেশি, দেন মোর দ্যান, এটা দ্যান সরি, মোর দ্যান বি, দেন বি ইজ, তাহলে বি নিশ্চয়ই পিছিয়ে আছে, কম আছে, দেন বি ইজ লেস দ্যান এ বাই, একটা পার্সেন্টেজ তো হবে, সে হোয়াট পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটা হচ্ছে বাই কত পার্সেন্টের বেশি ছিল এ এক্স বি এর থেকে X%, সেটা লিখবো উপরে। তাহলে এখানে যেহেতু কম হবে, তাহলে কম হলে নিচেই প্লাস হবে, তাহলে 100 প্লাস এক্স ইন্টু 100। দেখো একটা ফর্মুলা, আগের একটা ফর্মুলা আবার নতুন করে চলে যাবে, ঠিক আছে, এটা গেল। এবার উল্টো কেসটা বলছে ইফ, তাহলে এটা কি বলতে চাইছি, যে বাংলায় আমি লিখে দিই, এ বি এর থেকে X% বেশি, তাহলে বি এর থেকে কত পার্সেন্টেজ কম হবে, কম, ঠিক আছে, এরকম বোঝাতে চাইছি। বেশ, এইটাই উল্টো কেসটা বলছে ইফ এ ইজ, এ একটা কোনো ব্যক্তি বা কোনো বস্তু যা কিছু হতে পারে, এ ইজ X% লেস দ্যান বি, দেন বি ইজ মোর দ্যান, তাহলে বি এর থেকে কত বেশি হবে, ঠিক আছে, এ প্রথমেই বলে দিচ্ছে কম, দেন বি ইজ মোর দ্যান এ বাই হোয়াট পার্সেন্ট, সেই পার্সেন্টেজটা হচ্ছে এই যে ফর্মুলা। কীভাবে লিখবো, এখানে যেহেতু প্লাস ছিল মাইনাস আছে, বেশি বললেই নিচেই মাইনাস হবে, এটা মাথায় রাখি। তাহলে 100 মাইনাস এক্স ইন্টু 100। তাহলে এটা কীভাবে মনে রাখবো, যখনই মোর দ্যান চাইবে, মোর দ্যান এ, তাহলে এখানটা বেশি চাইতে গেলে নিচেই মাইনাস হবে, আর কম হলে এইখানটা প্লাস হবে, কারণ এটা প্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত হয় একের বেশি, ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। তাহলে এটা এ পার্ট, এটা বি পার্ট। এই ধরনের কোশ্চেন দেখবে থাকে। আমি আপাতত এবার প্রবলেমগুলো করব। পরপর সলিউশন করে যাব। নাম্বার 1, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে what percentage is equivalent to 3/8, মানে বাংলাটা হচ্ছে 3/8 শতকরা হার নিচের কোনটির সাথে সমান হবে। 3/8 শতকরা হারটা বা শতকরায় প্রকাশ করলে নিচের কোনটির সাথে সমান হবে। 37.7, 36.5, 37.5, 36.7, চারটে অপশান দেওয়া আছে। সলিউশন বলছে এইটা নিজের কোন পার্সেন্টেজের সঙ্গে, এগুলো সব পার্সেন্টেজ আছে। তাহলে এটা আমরা ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে নিয়ে যাওয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে আমরা আগে শিখে দিই। তাহলে 3/8 ইকুয়াল টু কি লিখতে পারি, 3/8 ইন্টু 1, একই বিষয়। তাহলে 1 মানে এক অংশ মানে কত, 100%, তাহলে 100 দিয়ে গুণ, এটা 4 25 100, 4 2 8, তাহলে 75 বাই কত হচ্ছে 2, 3 25 75 বাই 2, তাহলে এটা কত হবে 37 2 74, তাহলে 37.5%। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 2,